এত বড় আলমারি কিনে কি হবে? আমরা তো আর সারা জীবন একসাথে থাকছি না। তুমি চলে গেলে আমার একলার কাপড় ওই ওয়ারড্রোবে এঁটে যাবে। দরকার নেই কেনার। এসো ফিরে যাই। বলে ইয়াসিফ আর অপেক্ষা করল না। কাচের দাঁড় ঠেলে দোকানের বাইরে বেরিয়ে গেল। ইয়াসিফ আমার 11 মাসের পুরনো স্বামী। অনেক জ্যোৎস্না উসলানো রাত, ভিজে মেঘের দুপুর একসাথে কাটাবার পরেও বিয়ের প্রথম রাতে বলা কথাটার উপর যার স্থির বিশ্বাস মুছে যায়নি। নাকি যোগ্য স্ত্রী নই আমি ওর? খুব দ্রুত সে এই অস্বস্তিকর বোঝাপড়া থেকে আমাকে মুক্তি দেবে। প্রথমবার সে এই কথাই বলেছিল ডোবায় ব্যাঙ ডাকা বৃষ্টির রাতে, আমাদের বিয়ের রাত। পাহাড়ের কাছাকাছি একটা রিসোর্টে আমাদের থাকার বন্দোবস্ত হয়েছিল। তীব্র মাথা যন্ত্রণায়, বিরক্তিতে দুচোখে অন্ধকার দেখছি তখন। বাধ্য হয়ে একসময় 15,000 টাকার সাজ সমেত বাথরুমে ঢুকে গিয়েছিলাম। সৌজন্যতা যাক রসাতলে, আগে আমি জান নিয়ে বাঁচি। বাইরে আসতেই দেখা গেল স্বামী মানুষটিও ঘরের মধ্যে রয়েছে। হাতের ঘড়ি টেবিলে নামিয়ে রেখে টাই খোলায় মন দিয়েছে। এর ফাঁকে আমার দিকে তাকালো এক ঝলক। চেঞ্জ করে নিয়েছ? ভালো করেছ। ভারী সাজে তোমাকে প্রীত দেখাচ্ছিল না একটুও। জি, সেজন্য সাজার দায়িত্বটা নিজের হাতে রাখতে চেয়েছিলাম। কিন্তু আপনার আম্মা আর বড় আপা তা শুনেই যেমন আটকে উঠলেন। মনে মনে বলে আমি রাগ সামলালাম। কী রকম ছেলে! বিয়ের পর স্ত্রীকে প্রথম কথাটাই কিনা বলল, তোমাকে প্রীত দেখাচ্ছিল না একটুও। তার ঘণ্টাধারেক পরে রিসোর্টের ছাদে একা হাঁটছি। বেশ ছোট রিসোর্ট, দুইটা মাত্র শোবার ঘর, তাদের সামনে দীর্ঘ লন। লনের অন্য পাশে অফিস ঘর। মূল রিসোর্টটিও বোধ করি সেখানে। হঠাৎ দেখে অল্প পায়ের শব্দ নিয়ে ইয়াসিফ ছাদে এসে দাঁড়িয়েছে। সাধারণ ছেলেদের তুলনায় কিছু লম্বা ছিল ওর চুল। আর অনেকটা লম্বা সে নিজেও। বেশ লম্বা, যতটা হলে প্রায় বেখাপ্পা লাগে আমার পাশে। ঝমঝমানো বৃষ্টি তখনও থামেনি, কিন্তু আকাশ মেঘে মেঘে দারুণ অন্ধকার। বাতাসে হিমের রেশ। তারই মধ্যে ছাদের এক কোনায় আবছা বৈদ্যুতিক আলোর নিচে দাঁড়ানো ইয়াসিফের চুল উড়ছে অল্প অল্প। আগে থেকে সুপুরুষ ইয়াসিফকে রীতিমতো সুদর্শন দেখাচ্ছে। সে এগিয়ে আসলো। সরি, অনেক দেরি করে ফিরলাম। কফির কথা বলে বাথরুমে মুখ হাত ধুইতে গেছি। যেন মনে হলো শাওয়ার নিয়ে ফেলি। আধ ঘন্টা পরে বের হয়ে শুনলাম বয় দুবার কফি নিয়ে ঘুরে গেছে। ওদের কাছ থেকে তৃতীয়বারের মতো কফি আনিয়ে তারপর এলাম। নাও ধরো, দেখো তো গরম আছে কিনা। আমি হালকা স্বরে বললাম, আছে। আচ্ছা, এবার কাজের কথায় আসা যাক। মৃদু চমকালাম। মাঝরাতে কফি খেতে খেতে কি আবার কাজের কথা? তাও সেটা যদি হয় কারো বিয়ের রাত। বিয়েতে আমার কোনো আগ্রহ ছিল না বুঝলে। একটু অন্যরকম চাও ছিল আমার। রানীর মতো মেজাজ, পরীর মতো মন, হার্ভার্ড কিংবা ক্যামব্রিজে পড়ালেখা করবে। এদিকে কখনো আবার কোনো ছেলের ছায়া মারায়নি। বন্ধুরা, বোনেরা সবাই শুনে বলল, এমন মেয়ে নাকি শুধু অর্ডার দিয়ে তৈরি করে নিলেই পাওয়া যায়। বাস্তবে এর 100% সত্যতা নেই। জেনে আমি বিয়ের আশা ছাড়লাম। ওদিকে মাথার টিউমারটা ধরা পড়ার পর আম্মাও শুনলাম ব্যস্ত হয়েছেন। ছেলের বইয়ের মুখ দেখা যায়, তারপরই নাকি তিনি মরেও শান্তি পাবেন। বুঝতে পারছিলাম, চেয়ে হোক কিংবা না চেয়ে বিয়ে আমায় করতে হবে। আর তোমার সাথে দেখা হবার পর মনে হলো, কোনো রাজকন্যাকে যখন পাচ্ছি না, তাহলে তোমাকেই কেন নয়? শুধু আম্মার বেঁচে থাকার সময়কাল পর্যন্তই তো। তাছাড়া বেশ ভালো বাড়ির বেশ ভালো মেয়ে তুমি। তখনও তোমার বাবার পরিচয় জানিনি। উনি যে এখনও জামা সেলাই করে সংসার চালান। আর ওনার বংশে যে কেউ ম্যাট্রিকের বেশি পড়ালেখা করেনি। মিস্ত্রি, দর্জি আর মুচি ওনাদের পারিবারিক পরিচয়। সেসব জানার সুযোগ হয়েছিল অনেক পরে। যতটা পরে হলে কিছু আর করার থাকে না। আর তুমি, তোমাকে উপস্থাপন করা হয়েছিল বেশ গোছানোভাবেই। বেশ নাকি ধর্মকর্ম মানো। অমন খোলামেলা বাড়ির মধ্যে থেকে একটু বিগড়াও হয়নি। আর হাতের রান্না খেলে নাকি লোকে আঙ্গুল টাঙ্গুল চাটে। কথায়, আচরণের নম্রতাতেও মুহুর্মুহু মুগ্ধতার রঙে ছড়াও। সব শুনে আর অমত করতে ইচ্ছে করেনি। বিয়েটা যদি কারো জন্য শৃঙ্খলই হয়, তবে চোখ প্রীত হয়। মন শান্ত হয় এমন শৃঙ্খল হলেই বরং ভালো, তাই না? কি ব্যাপার, কফি খাচ্ছ না যে? নাকি আমার কথায় ভরকেছ? মিথ্যে নয়, তা অল্প একটু ভরকেছিলাম সত্যি। তবে জন্মসূত্রে পাওয়া স্নায়ু শীতল রাখবার ক্ষমতাটা সেই ভরকানোর ছাপ আমার চেহারায় পড়তে দিল না কিছুতেই। বরং আমি আরেকটু মন দিয়ে ইয়াসিফের দিকে তাকালাম। দেহারা গড়নের ফর্সা গড়নের ছেলে, মাথায় রাজ্যের চুল, গালভরা যত্নে ছাটা দাড়ি, চেহারায় কেমন এক দৌর্নিবার ছেলে মানুষের ছাপ।
চাকরিটাও বেশ পোক্ত আর ভারী বেতনের। এদেশের মা খালা সম্প্রদায়ের কাছে এ ধরনের ছেলেরাই রাজপুত্রের মতো ছেলে হিসেবে পরিচিত। হার্ভার্ড কিংবা ক্যামব্রিজের কোনো ডিগ্রিধারিণীকে এর পাশে অনায়াসে মানিয়ে যায়। ইয়াসিফের দুঃখটা অতক্ষণ করে সত্যি ছুঁয়ে গেল আমাকে। সত্যি, চাইলে হয়তো সে আসলে পারত অমন হার্ভার্ড পাশ করা কোনো রাজকন্যার মালিকানা নিজের করে পেতে। বোধহয় মাঝখান থেকে মায়ের অসুখটাই বাধা হয়ে দাঁড়ালো। কি অদ্ভুত! এমন সময়ে এমন কথার প্রেক্ষিতে এত স্থূল ভাবনা কি করে ভাবতে পারছি আমি? আমার স্থানে অন্য কেউ হলে, বিয়ের রাতে সদ্য স্বামী হওয়া দূরের মানুষটি ক্রমশ কাছে হবার বদলে তার মুখে এমন কথা শুনলে নিশ্চিত কেঁদে কেঁদে বিশ্রী কাণ্ড ঘটাতো। আর আমি কিনা মন খারাপ করলে, শোনো, আমার কাছে ওসব মামুলি সংবেদনের তেমন বিশেষ মূল্য নেই। তাছাড়া খুব বেশি দিন আমরা একসাথে থাকছিও না। মনোমালিন্য করে এই অল্প কটি দিনকে বিষাক্ত করো না প্লিজ। আর এসব কথা বিয়ের আগে না বলে এখন বলা যদি তোমার কাছে প্রবঞ্চনা মনে হয়ে থাকে, তাহলে মনে রেখো, তোমার বাবার ইতিহাস আড়াল করে তুমিও প্রতারণার আশ্রয় নিয়েছ। দাম্পত্যের স্থায়িত্ব দীর্ঘ না হোক, কিন্তু আমার একটা স্ট্যান্ডার্ড তো অবশ্যই ছিল। তোমাকে বিয়ে করেই যা পুরোপুরি হারাতে হয়েছে। এভাবেই প্রারম্ভ ঘটেছিল আমাদের অদ্ভুত অসম্বন্ধ সম্পর্কের। দীর্ঘ কয়েক মাসের এই সংসার জীবনে আমার সমস্ত হাসি, কান্না, দুঃখ সমেত সম্যক অস্তিত্বটাকে ইয়াসিফ কখনো পুরোপুরি স্বীকার করেনি। তবে কিনা মেয়ে বলে আমি বুঝতাম বজ্রকঠিন ইয়াসিফও নিজের অনিচ্ছাতে অল্পে অল্পে ডুবছে। মুগ্ধতার শুরুটা হয়েছিল রান্না দিয়ে। বিয়ের অল্প দিনে দেখা গেল সে আমার রান্নার গুণ মুগ্ধ ভক্তে পরিণত হয়েছে। বৃহস্পতিবার রাতে মাঝে মধ্যে ল্যাপটপ ছেড়ে উঠে রান্নাঘরের কেবিনেটে হেলান দিয়ে জিজ্ঞেস করছে, কাল তো শুক্রবার, দুপুরে কি রাঁধবে? স্পেশাল কিছু করো। কাচ্চি হলে কেমন হয়? ঘিয়ের সাথে বেশি করে কিশমিশ আর বাদাম দিয়ে। কিশমিশ বাদাম বাসায় আছে? কিছু লাগলে বলে রেখো, সকালে এনে দেব। আচ্ছা, তুমি সেদিন জর্দায় কি দিয়েছিলে বলো তো? মাহাদি আর হাসান তো খেয়ে পাগল হয়ে গেছে। আজ টাকা সাজছিল, টাকার বিনিময়ে কন্টেইনার ভর্তি জর্দা। হা হা হা, বলেছে তার বিখ্যাত হাসি হাসল। হাসি থামিয়ে বলল, একটা বিজনেস শুরু করলে কেমন হয়? তুমি এক একটা করে রেসিপি বানিয়ে দেবে, আরামে অফিসের লোকদের খাইয়ে ক্রমে ক্রমে আমার কাস্টমার বানাবো। প্রফিট ভাগ হবে 50-50। কি, রাজি? এমন অহেতুক আড্ডায় সে মাঝে মধ্যে আমার বিষণ্ণ রান্নাঘরের সময়খানিতে বিশেষ রং ছড়িয়ে যেত। আমি ওর কোনো কথারই কোনো স্পষ্ট প্রতিবাদ করতাম না, তেমনি আপ্লুত হতাম না কখনো। মাঝে মধ্যে ওর রেসিস্ট মন্তব্যগুলো যদিও আমায় অসম্ভব মন খারাপ করিয়ে দিত, কিন্তু তার সাথে সাথে আফসোসটা পোড়াতো খুব নিবিড়ভাবে। আসলেই তো, না জেনে বুঝে হলেও ইয়াসিফকে ভীষণ রকম ঠকানোর পেছনে আমি তো দায়ী। অমন সাহেবী বাড়িতে বেড়ে ওঠা হলেও আদতে এবারের রক্তের কেউ তো ছিলাম না। গরিব, অল্প শিক্ষিত বাবার সাথে 2.5 বছরের সংসারের ইতি টানার পর বছর ঘুরতেই আম্মির আবার বিয়ে হয়েছিল। সে বিয়েতে আমি ছিলাম আম্মির নতুন স্বামীর জন্য মিষ্টি এক উপঢৌকন। ছোট আব্বু আমায় মেয়ের মতোই রেখেছিলেন। শুরু থেকে আলাদা থাকার ঘর, আলাদা পড়ার টেবিল, আর ফি বছরে 2টো করে সুতির জামার সেট। জামাগুলো আমার অন্য বোনদের মতো রং জড়ানো না হলেও আমার জন্য সে যথেষ্ট ছিল। কখনো ওদের জামার সংখ্যা বা নকশার বহর দেখে আমার চোখ টাটাতো না, আর না খারাপ লাগতো ওদের প্রতি বাড়ি ভর্তি মানুষের মিষ্টি সব সম্বোধন শুনে। আম্মি যান, মামুনি, মণি, আরও কত কি। বরং আমার বিরল দুর্ভাগ্য, আমি স্বচ্ছন্দে মেনে নিয়েছিলাম। আমার সমস্ত সবরের একমাত্র অনুপ্রেরণার ছিল নানির বলা একটা কথা, দুনিয়া মুমিনের কারাগার। আড়ালে চাচি ফুফুদের কথার ফুলঝুরি কিংবা আম্মির প্রকাশ গঞ্জনা। কারণ যাই হোক, ও বাড়ির বিশাল রান্নাঘরে আমার প্রবেশ ঘটেছিল দ্রুত। আম্মির দ্বিতীয় স্বামী ছিলেন মস্ত একান্নবর্তী পরিবারের বড় ছেলে। বিবাহিত অবিবাহিত মিলিয়ে ছোট 5টা ভাই, তরুণী 3 বোন। সবাই থাকতেন এক ছাদের নিচে, আর তাদের সম্মান সস্নেহ দিয়ে ঘিরে রাখতেন 91 বছরের বৃদ্ধা মা, আমার সৎ দাদি। যে দাদির সেবা যত্নের এক অলিখিত বাদী ছিলাম আমি। দুঃখ হয়তো ছিল, তবে মিথ্যে অনুযোগ করব না, সে বাড়িতে খুব খারাপ দিন আমার কাটেনি। অন্তত পথে প্রান্তরে ঠাঁই হয় যাদের, কিংবা ইয়াতিমখানায় যেসব সমর্থ মেয়েরা থাকে, তাদের চেয়ে অনেক বেশি নিরাপত্তায়, অনেক বেশি আরামে আমার 22 বছরের জীবনের বেশিরভাগটা আমি কাটিয়েছি।
আল্লাহই মালিক। তিনি চাইলে নিশ্চয়ই আমার হালত আরও খারাপ করে পারত, কিন্তু তিনি তা করেননি। তারপরও তার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ হই কি করে? আর মাত্র ১৯ দিন বাকি, তারপরে আমাদের বিয়ের ১ বছর পূর্ণ হতো। কিন্তু এই সংসারে আমার মেয়াদ বোধহয় ফুরাবে তার আগেই। ইয়াসিফ আজকাল ঘন ঘন বলছে ছাড়াছাড়ির কথা। এমন না যে আমাদের সম্পর্ক খুব বাজে, সারাদিন খিটিমিটি লেগে আছে একে অন্যের ভুলের ফিরিস্তি নিয়ে। অষ্টপ্রহর প্রবন্ধ রচনা করছি, বরং আর ১০টা দম্পতির চেয়ে কখনো কখনো আমাদের সম্পর্ক ছিল আরও অনেক বেশি ভালো। কথায় আচরণে অত্যন্ত মার্জিত ছিল ইয়াসিফ। পৃথিবীর কত অদ্ভুত বিষয় নিয়ে কত অদ্ভুত রোমাঞ্চকর গল্প না সে আমার সাথে করত। গল্পে গল্পে এক এক দিন আমার ঘুমানোর নির্ধারিত সময় হুশ করে পার হয়ে যেত। ওর মন খারাপ হবে ভেবে আমি কিছু বলতে পারতাম না। গল্প শেষ হলে ঘুম ঘুম চোখে শেষ রাতে তাহাজ্জুদের অ্যালার্ম সেট করে শুনতাম, আর অবধারিতভাবে সলাৎ মিস করতাম। দু একবার এমন হবার পরে আমাকে অসম্ভব মন খারাপ করতে দেখে আমার ঘুম ভাঙানোর দায়িত্ব ইয়াসিফ নিজেই নিয়েছিল। শীতের শেষ রাতে ক্লান্তির মিষ্টতা ছড়ানো চোখ থেকে ঘুম মুছে উঠে দেখতাম অজুর মগে গরম পানি মিশিয়ে সে আমার জন্য অপেক্ষা করছে। অজু শেষে ঘরে আসতে ১ কাপ গরম চা সামনে এনে বলেছে, তুমি যে নামাজ পড়তে পড়তে সিজদায় গিয়ে ঘুমিয়ে পড়ো, এটা আমি কাল টের পেয়েছি। চা খাও, আশা করা যায় আজকের সিজদায় না ঘুমিয়ে দিতে পারবে। এসব সে কেন করত, কোনো উদ্দেশ্যকে সামনে রেখে করতো আমি জানি না। তবে ওর চরিত্রের এই সম্পূর্ণ বিপরীত দুই বৈশিষ্ট্য দেখে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। এক একবার সে ভালোবাসে, এক একবার সেই আমার সমস্ত বিষাদের কারণ হয়ে বসে। একা আকাশ পাতাল ভেবে ভেবে আমি আর পারি না। আমার মনের অভ্যন্তরে মাঝে মাঝে একটা আন্দোলন গড়ে ওঠে। কেউ দুহাতে আমার কাঁধ ঝাঁকিয়ে চিৎকার করে বলে, এই পাষাণ মানুষটিকে আমার দ্রুত ছেড়ে পালানো প্রয়োজন, পালানো প্রয়োজন, যদি আর কটা দিন প্রাণে বাঁচার শখ থাকে। কিন্তু কিছুতে আমি তা পারছিলাম না। ইয়াসিপোর সুরের আর স্পর্শের মায়াজাল দিয়ে আমায় আচ্ছন্ন করে রেখেছিল, যার দরুন ওর থেকে পাওয়া সমস্ত অভিঘাত অপমান সহ্য করেও আমি শুধু ওর পাশেই থাকতে চাইতাম। কিন্তু কিন্তু সেসব দিনও স্থায়ী হলো না। শেষ আসার সলতেটাও একসময় নিবল। এক রাতে বল মাছের শুটকি ভুনা দিয়ে ভাত মাখতে মাখতে ইয়াসিব অম্লান বদনে বলল, আজ উকিলের সাথে কথা বলে এলাম। আমার হাত থেমে গেল, মুখের ভাত আটকালো গলায়, পানি দিয়েও গিলতে পারলাম না। তখনও ইয়াসিপের মুখে চোখে শুটকির অসাধারণ সাথে রেশ লেগে আছে। আর ১ চামচ শুটকি নিজের পাতে নিতে নিতে সে বলল, উনি বলেছেন প্রসেসটা বেশ লেন্দি, মোট ৯০ দিন, অর্থাৎ প্রায় ৩ মাস লাগবে। খুব শীঘ্রই তোমার কাছে নোটিশ এসে যাবে। আর নোটিশ এসে যাবার পর তুমি এখান থেকে চলে যেতে পারো, চাইলে আগেও যেতে পারো। কোথায় যাব কিছু ঠিক করেছ? আমি একদৃষ্টে তাকিয়ে রয়েছি শুটকি প্লেটের দিকে। সকালে অফিস যাবার সময় ৩ ধাপ সিঁড়ি নেমে আবার ছুটে এসে আসিফ আমার গালে হাত রেখে বলেছিল, তোমার ওই সিগনেচার ডিশটা আজ করো প্লিজ। কষ্ট হবে না তো? কষ্ট? একেবারে না। বলতে বলতে আমি হেসেছিলাম। আমার মনে হয়েছিল সব ঠিক হয়ে যাচ্ছে। বিচ্ছেদের কথা বলে ইয়াসিফ হয়তো আর কখনো আমায় ভয় দেখাবে না। এই, কিছু বলছো না যে? কোথায় যাবে ঠিক করেছ? না, ঠিক করিনি। তবে একটা জায়গার কথাই ভাবছি। কোথায়? তোমাকে না জানানোই ভালো হবে। কে জানে, হঠাৎ একদিন শুটকি খেতে ইচ্ছে করছে বলে ভর দুপুরে তুমি হয়তো সেখানে গিয়ে হাজির হতে পারো। তা অবশ্য পারি। কেন? তুমি বুঝি সেপারেশনের পর আমার সাথে একেবারে আর যোগাযোগ রাখতে চাও না? নির্দয় হেসে আমি বললাম, না, তখন তুমি আমার জন্য হারাম। ডান রাস্তায় তোমার ছায়া দেখলেও আমি বামের পথ ধরব। ইয়াসিফ আমার সাথে হাসিতে যোগ দিল না। মৌন গম্ভীর হয়ে বলল, তোমার নার্ভ শান্ত রাখার ক্ষমতা অসাধারণ। তোমার জায়গায় ইফতি আপা থাকলে, গেস হোয়াট? রান্নাঘর থেকে শিলিনে দোলাভাইয়ের মাথা দুভাগ করে দিত। ইয়াসিফের এ মনোভাব যে ক্ষণিকের ছলনা ছিল তা আমি বুঝেছিলাম। আরও বুঝেছিলাম পায়ে পড়লে ওর সিদ্ধান্ত একচুল নড়বড় হবে না। সর্বোচ্চ ওর একটু সহানুভূতি আমি হাসিল করতে পারি, এর বেশি কিছু নয়। আর রাজ্য থেকে রাজপুত্র, যখন সব হারাচ্ছি তখন ২-৪টা অনুকম্পার বাক্য না শুনলে আমার কি আর এমন আসে যায়? কাজেই আমি আমার আশু বিপদের দিনের ভাবনায় মশগুল হলাম। মশগুল হতে হতে আমার বর্তমান মুছে গেল আমার মন থেকে।
আদর্শ গৃহিণী থেকে ক্রমে অমনোযোগী স্ত্রীতে পরিণত হল আমার অপর সত্তা। আমার হাতে গড়া সুনিপুণ সংসারে ধুলোর পর ধুলো পড়তে থাকলো। প্রায় রোজ ছিলকে জমা হতে লাগলো বাসনকোসনের বিশাল পাহাড়। তা থেকে উৎকট গন্ধ বেরোতে লাগলো মাঝে মধ্যে। আমার পছন্দ করে কেনা বিছানার সাদা চাদর, জানালার বাসন্তীর লাল পর্দা ধুলো জমে জমে মলিন হয়ে গেল। আয়নার ঘোলা কাচ আর ফ্লোরের কালচে দাগ সব একে একে সাক্ষী দিল এ বাড়িতে কিছু একটা ঠিক না থাকার। কোনো এক বিকেল কিংবা বিকেলের কোনো এক বিশেষ মুহূর্ত থেকে যেন সবকিছুতেই মোড়ক লেগে গেছে। আমার কাছে তালাকের নোটিশ আসতে তখনও 2 দিন বাকি। সারাক্ষণ ভাবছি এই 900 স্কয়ার ফিটের ফ্ল্যাট ছেড়ে কোথায় গিয়ে উঠব। সেই চৌধুরী বাড়ি, যেখানে প্রথম সংসারের ইটি টেনে আম্মি আমাকে নিয়ে উঠেছিলেন, নাকি প্রথম অর্থাৎ আমার আসল বাবার কাছে। বাবার কাছে ফেরার চিন্তাটা দ্রুতই বাদ দিতে হলো। বাবা দ্বিতীয় সংসার পেতেছেন। শুনেছি স্ত্রী ছেলেমেয়ে নিয়ে বেশ গোছিয়েই আছেন। তাছাড়া তিনি আমাকে স্বীকার করেন না। আর বিশ্বাস, দ্বিতীয় বাবাই আমার আসল বাবা। তবে সে বাবারও আমি ঠিক বৈধ সন্তান নই, সাময়িক ভুলের খেসারত জারজ সন্তান। এই সন্দেহটা মিথ্যে, আমি জানি। আমার চেহারা হুবহু আমার আসল দাদির মতো, আচরণে অনেকটা মিল আছে। এসব কথা ফুপুর মুখ থেকে শোনা। তিনি বাবার আড়ালে আমার সঙ্গে কখনো কখনো দেখা করতেন, তবে বাবাকে সেসব বলে কোনো লাভ নেই। আমার বেলায় তিনি নিজের কৃতিত্বকেও অনায়াসে অস্বীকার করেন, তেমনি ঘৃণা করেন আমাকে। হয়তো দৌড় থেকেই তাড়িয়ে দেবেন। তাহলে কোথায় যাব জানি না। সময় আসুক, কোথাও তো আমায় যেতেই হবে। আজকাল আমি খুব সুস্থ বোধ করছি না। সেটা কি ইয়াসিফকে ছেড়ে যাবার দুঃখে, না অন্য কোনো কারণে বুঝতে পারছি না। সারাদিন থম ধরে বসে থাকি, কিছু খেতে পারি না। অদ্ভুত কোনো এক কারণে মাঝে মধ্যে আমার নাক মুখ দিয়ে যন্ত্রণাহীন রক্ত পড়ে। একাকাশ দুশ্চিন্তা নিয়ে আমি সারা বেলা একলা একটা ঘরের মধ্যে পড়ে থাকি। ইয়াসিফ আজকাল খাওয়া নিয়ে কোনো বিশেষ আবদার করে না। ইচ্ছে হলে বাইরে থেকে কিনে এনে খায়। এক আধবার আমাকেও খেতে সাধে না। আমি মুখ ফিরিয়ে সজোরে মাথা নাড়ি, রাগ কিংবা অভিমান করে নয়। বিচিত্র কোনো কারণে আমি আসলে খাবার সহ্য করতে পারছি না। এর মধ্যে ইয়াসিফ কি করে যেন টের পেল ওর সম্যক অস্তিত্বকে আমি আজকাল এড়িয়ে চলার চেষ্টা করছি। অফিস থেকে ফিরে এক রাতের বেলা লেবুর শরবত নিয়ে আমার থাকার ঘরের দরজায় সে কড়া নাড়ল। বিছানার বাজুতে হেলান দিয়ে আমি বসেছিলাম। মাথার যন্ত্রণায় অসহায় লাগছিল। ইয়াসিফ এসে বাতি জ্বালালো না। ততদিনে অন্ধকারের প্রতি আমার ভালো লাগার কথাও জানা হয়ে গিয়েছিল। যদি আমার শীত করছিল না, তবু ওকে দেখে কাঁথাটা মাথা পর্যন্ত টেনে দিলাম। শব্দ করে গ্লাস রাখল ইয়াসিফ। চেয়ারে হাত রেখে একপাশে মাথা কাত করে জিজ্ঞাসানো চোখে চেয়ে বলল, বসি। আমি কথা বললাম না। সে নিজে থেকেই বসল। ওর স্বাভাবিক সপ্রদীপ স্বরে বলল, কেমন আছো ইরিন? কিছুই তো খাচ্ছ না, শরবতটা খাও, ভালো লাগবে। বলা থামিয়ে হঠাৎ হালকা হাসল। তুমি যে এখনই কত বদলে গেছো জানো? তুমি আজকাল আমার সাথেও পর্দা করার চেষ্টা করছো। হয়তো অবচেতনভাবে কাজটা তোমার দ্বারা হয়ে যাচ্ছে। আমি জানি তুমি অত্যন্ত ভালো মেয়ে। তবে জীবন নিয়ে আমার ভাবনাটা আর 10টা সাধারণ ছেলের মতো নয়। না হয় আগামী 25 কিংবা 50টা বছর হয়তো নির্বিবাদে তোমার সাথেই কাটিয়ে দেওয়া যেত। আমার অস্বস্তি বাড়ল। মাথার যন্ত্রণাকে ছাপিয়ে গাঢ় ঘুম পাচ্ছে। রাতও কম হয়নি। ইয়াসিফকে এই কথাগুলো বলার জন্য এখানে এসেছে, নাকি স্বামী সুলভ কোনো শেষ দাবি ওর কাছে তালাকের কিছু স্পর্শকাতর শর্ত থাকবে? কালই তালাকের নোটিশ আমার কাছে আসার কথা। তার আগেই ইয়াসিফ নিশ্চয়ই শর্তভঙ্গের মতো কোনো ছেলেমানুষই করবে না। পরদিন সকালে উঠতে আমার বেশ দেরি হয়ে গেল। ফজরের সালাতের পর আবার শুয়েছিলাম। সেই ঘুমটাই কাল হলো। হুঁশ ফিরল অবিরত বেজে চলা কলিং বেলের শব্দে। দৌড়ের কাছে যেতে যেতে বুঝলাম ইয়াসিফ আরও আগেই বেরিয়ে গেছে। দৌড় খুলতেই, আপনি কি আশফিকা জামান ইরিন বলে আমার পরিচয় নিশ্চিত হবার পর একটা খাম ধরিয়ে দিলেন অপরিচিত ভদ্রলোক। কাচের ডাইনিং টেবিলের উপর একটা গ্লাস চাপা দিয়ে আমি খামটা রাখলাম। চেয়ার ধরে শরীরের ভারসাম্য সামলাতে হলো। হঠাৎ অস্বাভাবিক শরীর খারাপ লাগছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড ভয়, আর থেকে থেকে তলপেটের কোণে একটা চনমনিয়ে ওঠা ব্যথা। টেনে হিজাব সরালাম মাথা থেকে। হাতের পিঠে কপালের ঘাম মুছলাম। কি হতে চলেছে তা জানবার আগেই কি আমি মারা যাব?
এত ভয় লাগছে কেন? গ্লাস চাপা দেওয়া ওই হলুদ খাম, ওতে কি আছে তা তো শুরু থেকেই জানা ছিল আমার। তবে বেসামাল প্রতিক্রিয়া আমার কেন? শুধু ইয়াসিফকে হারানোর দুঃখে? না, তা নয়। আমার মনের গভীরে তখন আরও একটি অনিবার্য সত্য লুকানো ছিল। তাদের জন্য হালাল হবে না যে আল্লাহ তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন তারা তা গোপন করবে। সূরা বাকারার কোনো একটি আয়াতের অংশ যেন। শেষ কবে যে তাফসির পড়েছিলাম মনে নেই, তবে এই অংশটুকু এত গভীরভাবে আমার স্মৃতিতে গেঁথে আছে জানা হতো না, যদি না আজকাল অত ঘন ঘন আয়াতটির কথা মনে না পড়ত। ইয়াসিফ বলেছিল 3 মাসের ইদ্যতের কথা, কিন্তু আমি যে আশঙ্কা করেছি তা যদি সত্যি হয় তাহলে 3 মাস নয়, সন্তান ভূমিষ্ঠ হবার আগ পর্যন্ত আগামী 7 থেকে 8 মাসই আমার ইদ্যত বহাল থাকবে। হঠাৎ অন্তর্জুড়ে একটা স্বস্তির হাওয়া বয়ে গেল। 7-8 মাস লম্বা সময়। এর মধ্যে কোনো একদিন, কোনো এক মুহূর্তে যদি আসিফের মন বদলে যায়, তাহলে আমার জীবনে আকাশের সব কালো রঙও মুছে যাবে। আল্লাহ বোধহয় এরই মধ্য দিয়ে আমাকে আরও একবার সুযোগ দিলেন। হঠাৎ কি হলো কিছু না ভেবেই ইয়াসিফের ঘরে ছুটে গেলাম। ও যে বাসায় নেই এই কথা বেমালুন ভুলে গিয়েছিলাম। যে হঠাৎ হাসি পেল, আমি না হয় কেউ না, কিন্তু সন্তান, তার মায়া নিশ্চয় ওকে আটকে রাখবে। ইয়াসিফ সন্তানের জন্য হলেও এবার আমাকে রাখার কথা দ্বিতীয়বার ভাববে, ভাবতে বাধ্য হবে। নিজের মনে শোক রচনা করে ঘুরতে ঘুরতে ফুলদানির নিচে চাপা দেওয়া একখানা কাগজ আমার নজরে পড়ল। ঝরঝরে সুন্দর ইংরেজি হরফে লেখা একটা ছোট্ট চিঠি। ইরো, প্রিয় স্ত্রী আমার, তোমার সাথে কাটানো 352টি দিন আমার জীবনের সবচেয়ে সুন্দর কিছু দিন হয়ে থাকবে। আফসোস, এই সময়কে আরও দীর্ঘ করা গেল না। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, পাওয়াই স্বাভাবিক। তবে কাছাকাছি থেকেও আমরা যে কখনো ঠিক কাছের মানুষ হয়ে বাঁচতে পারিনি, তা কি বুঝেছিলে? ভুলটা আমার। তাই আবারও আমাকে একটা কঠিন সিদ্ধান্তে আসতে হলো। শরিয়া মোতাবেক তোমার ইদ্যতের পর এমনিতে আমাদের ডিভোর্স কার্যকর হয়ে যাবার কথা। তবে এর সাথে আমি আরও একটা শর্ত জুড়ে দিচ্ছি। আজ তুমি চলে যাওয়ার পর তোমার ইদ্যৎকালীন পুরো সময়ের মধ্যে তুমি যদি যেচে বা কখনো আমার কাছে আসো, সেদিন আমি তোমায় 3 তালাক দেব। ভালো থেকো, আমায় ক্ষমা করো। আমি মাটিতে বসে পড়লাম। বিভীষিকার এর চেয়েও চূড়ান্ত কোনো রূপ আছে কিনা আমার জানা নেই। একদিকে আল্লাহর আইন খেলাপ হবার আশঙ্কা, তিনি হুকুম করেছেন গর্ভের সন্তানের কথা স্ত্রীরা যেন তাদের স্বামীর কাছ থেকে গোপন না রাখে। অপরদিকে তালাকে বায়না হয়ে যাবার ভয়। আমি সমানে কাঁপতে লাগলাম। পানির তিয়াসে আমার গলার ভেতর পর্যন্ত শুকিয়ে এলো। চোখ দুটো অন্ধকার দেখল, কিন্তু উঠে দাঁড়াবার শক্তি পর্যন্ত দুটো পায়ের যেন নেই। ঢোক গিলে কাপা হাতে তুলে সেভাবে বসে থেকে ওপরে চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানালাম, আপনি রব, আপনি দেখছেন আপনার বান্ধা কোন পরিস্থিতির মধ্যে আপতিত হয়েছে। এই মুহূর্তে আপনি ছাড়া আমার আর কোনো সহায় নেই, কোনো মালিক নেই, কোনো সাহায্যকারী নেই। এমন কোনো সত্তা নেই যে আমাকে এই অন্ধকারে একটু আলোর পথ দেখাতে পারে। হে রব, হে আসমান জমিনের অধিপতি, আমার এই সমস্ত কষ্টের বিনিময়ে জান্নাতকে আপনি আমার জন্য নিকটবর্তী করে দিন। জান্নাতে আপনার কাছে একটি ঘর বানিয়ে দিন। আপনাকে চোখে দেখার তৌফিক মিলিয়ে দিন। আর দুনিয়ার বুকে এই কষ্ট সহনীয় করে দিন আমার জন্য। বলতে বলতেই অনেক কাল পরে 2 ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ল আমার গাল বেয়ে। আমি ফোন হাতড়ে মিলি আপাকে কল দিলাম। আপার সাথে অনলাইনে আমার পরিচয়। এই বাসা ছেড়ে বেরিয়ে কোথায় যাব, কোথায় গিয়ে থাকব, সেই দুশ্চিন্তায় আমি যখন দিশেহারা, আল্লাহর ইচ্ছায় মিলি আপা তখন আমাকে একটা পথ বের করে দিয়েছিলেন। ইয়াসিফের সাথে আমি চট্টগ্রাম শহরে থাকতাম। দিশেহারা হয়ে আশ্রয় খুঁজতে খুঁজতে চরণদ্বীপের দিকে এক মহিলা মাদ্রাসার খবর পেলাম। মাদ্রাসাতুন নূর শহরের একজন বিশিষ্ট আলেমের স্ত্রী, সরাসরি যার প্রধানের দায়িত্বে নিয়োজিত। মূলত মিলাপার পরামর্শে অনলাইনে একজন নিরাশ্রম মুসলিম নারীর নিরাপদ আশ্রয়ের সন্ধান পেয়ে পোস্ট করার পরে এই মাদ্রাসা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, যেখানে গৃহহীন মেয়েদেরকে আশ্রয় প্রদানের পাশাপাশি হিফজ, কোরআন, হাদিস এবং ফিকহের বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ দেওয়া হয়। অনেকে আবার পড়া শেষ করে সেখানে শিক্ষিকা হিসেবে নিয়োজিত হন। অভিভাবকহীন কিছু মেয়ের বিয়ের ব্যবস্থাও নাকি ইতিমধ্যে হয়েছে। সবই করেছেন সে আলিমের স্ত্রী। সব নিশ্চিত হয়ে নেবার পর ইস্তিখারা করে আমি সেখানে যেতে প্রস্তুত হলাম।
বাবার কাছে পরিত্যাজ্য, মায়ের কাছে শ্রদ্ধ। এই আমার যাবার জন্য এর চেয়ে ভালো স্থানই আর কোথায়? বিকেলে মিলিয়াপাড়া এলেন আমাকে নিয়ে যেতে। আমি চাচ্ছিলাম তারা দুপুরে আসুক। আমার ভয় ছিল বিকেলের কোনো এক সময় হয়তো ইয়াসিফ চলে আসতে পারে। ইতিমধ্যে আমার ইদ্যুতের সময় গোনা শুরু হয়ে গেছে। এইবার ওর সামনে পড়ে গেলে, যদি কোনোভাবে ওরে দেওয়া শর্ত কার্যকর হয়ে যায়। মিলি আপারা এসে দাঁড়ালেন বাসার নিচে। আপারা বলতে আপা আর তার স্বামী। আমি ছোট্ট ব্যাগে আমার 1 বছরের সংসার জীবনকে ভাঁজ করে ভরে ধীরে ধীরে নিচে নেমে এলাম। বিয়ের আগের সাদা কালো জীবনে খুব বেশি রঙিন পোশাক পরিচ্ছদ পরবার সুযোগ আমার হয়নি। তবে বিয়ের পরের সময়টা ছিল একেবারেই অন্যরকম। ইয়াসিফ ব্যক্তি হিসেবে শৌখিন, সুন্দর, সাজানো ঘরদোরের পাশাপাশি পরিপাটি হয়ে সেজে থাকা স্ত্রী তার পছন্দ। অনেক রঙের, অনেক নকশার সুন্দর সব শাড়ি জমা হয়েছিল আমার আলমারি তাকে। কিছুই সাথে আনা হয়নি। রক্তে মাংসে গড়া গোতা আমি তাকে ছাড়তে যে দ্বিধা করল না, তারই দেওয়া শাড়ি গয়না ছেড়ে আসতে দ্বিধা হওয়ার কি আমায় মানায়? মিলিয়াপা আমাকে দেখে কাছে এগিয়ে এলেন। 2 গালে হাত রেখে কপালে চুমু দিলেন। আমি দেখলাম তার চোখ থেকে অবিরত জল গড়িয়ে পড়ছে। বললেন, আপু, তোমাকে যে আল্লাহ কত ভালোবাসেন তুমি ভাবতেও পারবে না। অসম্ভব ভালো না বাসলে আল্লাহ দুনিয়ার জীবনে কারো এত কঠিন পরীক্ষা নেন না। মাইশার আব্বু আর আমি কাল যে মাদ্রাসায় সব খোঁজ খবর নিয়ে এসেছি, সেখানে তুমি ভালো থাকবে ইনশাআল্লাহ। আমি অল্প হাসলাম। আল্লাহ কখনো কখনো আমাদেরকে প্রত্যাশার বাইরে কিছু নিয়ামত দিয়ে চমকে দেন। আমার জীবনে মিলিয়াপা তেমনই এক চমক। আমার এমন বিপর্যয়ের দিনে নিজের মা যেখানে চোখের দেখাও দেখতে আসেনি, মিলিয়াপা ও তার স্বামী মিলে সেখানের কাছের মানুষদের চেয়েও অনেক বেশি কিছুই করেছেন। তারপর তারপর কি হলো জানতে চাইছেন? তেমন কিছু না। সেই স্বল্প দূরের পাহাড়িয়া গ্রামে শান্ত নির্ঝঞ্ঝাট মাদ্রাসাতে আমি আমার ছোট্ট বাবুকে নিয়ে ওর বাবার জন্য অপেক্ষা করতে থাকলাম। আমার বিশ্বাস ছিল ইয়াসিফ একদিন না একদিন আসবে। 1 বছরে মানুষকে সবটা চেনা যায় না, আবার অনেকখানি চেনাও যায়। ইয়াসিফ নির্দয় হলেও হতে পারে, তবে নিষ্ঠুর নিশ্চয় নয়। ওর মন এদিকে ভিড়বে, কখনো না কখনো ভিড়বেই। আমি ওর বাসা ছেড়ে আসার আগে ওর জন্য ছোট্ট একটা চিরকুট রেখে এসেছিলাম। সেখানে আমাদের বাবুর কথা ছিল। আমি নিশ্চিত সে রক্তে টানিয়ে ওকে আবার একদিন ফিরে নিয়ে আসবে। এমনই অপেক্ষাতে আমাদের দিন কাটতে লাগলো। আমি ক্রমাগত চাইতে থাকলাম সময়কে পিছিয়ে নিয়ে যেতে, গর্ভকালীন 9টি মাস কিছুতেই অতিক্রম না করতে। কারণ ইয়াসিফের ফিরতে আরেকটু বেশি দেরি হলে, কোনোভাবে বাবু পৃথিবীর আসবার সময় অতিক্রান্ত হয়ে গেলে, তখন যে চূড়ান্তভাবে আমার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে, বিচ্ছেদ কার্যকর হয়ে যাবে আমাদের। আর কোনোদিন ইয়াসিফের প্রশান্তি ছায়াও মুখ আমি চোখ ভরে দেখতে পারবো না। আর জান্নাতে থাকার স্বপ্ন দেখতে পারবো না ওকে নিয়ে। আমার এত চাওয়া, এত আশা, কিন্তু সময় তারপরও থেমে থাকলো না। আর আমি অধৈর্য হতে থাকলাম। ইয়াসিফ কি আর আসবে না? বাবুর জন্য না? বাবু কি একাই শুধু আমার? অনেক চেষ্টা করলাম ওর সাথে যোগাযোগ করতে, ওর পরিবারের কারো একটু সাহায্য নিয়ে ওর কাজ পর্যন্ত পৌঁছাতে। কিছুতেই কোনো লাভ হলো না। ইফতিয়াপা অনেক বোকা। কথা শোনানোর পর একদিন জানালেন ইয়াসিফ ইউকেতে গেছে। কত কটা কাজের অজুহাতে আর কত কটা ঘুরে বেড়াবার অভিপ্রেতে। শুনে বিশ্বাস করলাম না। আমাকে এত অথৈ শহরে ফেলে সে চলে যাবে ঘুরতে। তারপর অবশ্য আমি নিজেও ওর পুরনো নাম্বারে কল দিয়ে বন্ধ পেলাম। আমাকে ব্লক করেছে এই ভেবে অন্যজনের ফোন থেকে কল দিয়েও একই ফলাফল। তার মানে সত্যি সে গেছে বিদেশ বিয়ে হয়ে। এরপর একদিন কিভাবে কি হলো জানি না, ভরা বর্ষার এক বিকেলে নিজেকে আবিষ্কার করলাম মাদ্রাসার ছাদের লোহার সিঁড়ি থেকে খানিকটা দূরে ছিটকে পড়ে থাকা অবস্থায়। আমার চারপাশে ভেসে যাচ্ছে রক্তে। বাহার নামের মেয়েটা চিৎকার করে পাশে এসে বসল, বসে কাঁদতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না কান্নার কি আছে। আমার তো কোথাও ব্যথা লাগেনি, শুধু অনেকটা রক্ত চলে গেছে শরীর থেকে। ঠিক সেই মুহূর্তে না বুঝেও হাসপাতালের বেরিয়ে শুয়ে 1.5 দিন পর আমি বুঝলাম কেন উঠোন ভরা সব মেয়ের চোখে ওই দিন ত্রাস ফুটেছিল। 4 মাস 21 দিন ধরে আমার পেট বড় হওয়া ছোট মেয়ে বাবুটা আমাকে ছেড়ে চলে গেল। একই সাথে শেষ হলো আমার ইদ্যত। ইয়াসিফ সত্যিকার অর্থেই
এখন পরপুরুষ আমার জন্য। আমি ভেবেছিলাম জীবন এবার থমকে যাবে, যাবেই। বেঁচে থেকেও পৃথিবীর রং, স্পর্শ, গন্ধ আর কখনো ছুতে পারবে না আমাকে। কিন্তু আল্লাহ আমাদের মনকে এক বিরল মূর্ছানায় গড়েছেন, যার দরুন মন মরে যেও আবার মন গড়ে, মায়া চলে গিয়েও মনের মাটিতে আবার মায়ার চারাগাছ বেড়ে ওঠে। ইয়াসিফ নেই, ইয়াসিফ আর আমার সবটা মিলেমিশে তৈরি, আমাদের শেষ চিহ্ন নেই। তবু বাইরের পৃথিবীর আলো ছায়ার স্পর্শকে জিম্মি করে আরও বছর দুয়েক কাটিয়ে দিলাম। বাহার মেয়েটার ততদিনে বিয়ে হয়েছে। বিয়ের পর সেও পুরোপুরি মুছে যায়নি আমাদের মন থেকে। বাহার মাঝে মধ্যে আসে, আর মাঝে মধ্যে জোর করে আমাকে নিয়ে যায় তার ছোট্ট টিনের বাড়িতে বেড়াতে। একদিন বাহার খুব হাসতে হাসতে বলল, ইরিয়াপা, তোমার দায়িত্ব বাড়ছে। বড় বোনের পাশাপাশি এবার বড় খালার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। আমি কি যে খুশি হলাম। একই সাথে মনে রোপিত হলো আরও একটি ভয়ের ছোট্ট চারাগাছ। আমার মতোই বাহারের কিছু হবে না তো? ৯টা মাস, নিতান্ত কম দিন তো নয়। প্রায় ২৮০টা দিন একটা ছোট্ট প্রাণকে নিজের মধ্যে সাবধানে আগলে আগলে বড় করা। পারবে বাহার? বাহার আমায় বড় বোনের মতো মান্য করত, আর ক্রমে আমি ওর করা অভিভাবকের ভূমিকায় নিজেকে আসীন করছিলাম। বাহারের স্বামী ওকে ছেড়ে দূরের শহরে যে চাকরি করেন, কাজেই আসলো অভিভাবকের অনুপস্থিতিতে আমি ওর বাহ্যিক রক্ষক হয়ে উঠলাম। একদিন বাহার জানালো আল্ট্রাসনোগ্রামের জন্য শহরে যা প্রয়োজন, কিন্তু চোরইয়ের বাবা নাকি আসার সময় পাচ্ছে না। নিজের অনাগত বাচ্চাটিকে আদর করে চোরই ডাকত সে। কিন্তু শহর, শহর মানেই তো জলাঞ্জলে মোড়া স্মৃতির পুরনো সিন্ধুক আমার জন্য। ওদিকে বাহারের প্রয়োজনটাও সামান্য নয়। আমি সাথে না গেলে আর কার ভরসাতেই বা ওই বেচারি যাবার সাহস করবে? অনেক বাজে ভাবনায় সময় খরচ করে দনমনো করতে করতে শেষ পর্যন্ত আমি ওর সাথে যেতে রাজি হলাম। যদিও ভয় হচ্ছিল, ওই শহরেই তো তার বাস। সেখানে গেলে যদি অতীত দাঁড়ায় সামনে এসে, আমি পারবো তার মোকাবেলা করতে? অনেক সংশয় জরিমা নিয়ে শহরের পথে পা বাড়ালাম। তেমন কিছু হলো না। ভালোভাবে ডাক্তার দেখিয়ে রিপোর্ট নিয়ে আমরা ফিরছিলাম। যদিও শহরে সে অল্প অল্প পড়ছিল আমার মন। বুকের ভেতর শেকলে মোড়া দনিবার সাদা পায়রাটা অতদিন পরে আবার বেসামাল হয়ে পড়ছিল সেদিন। ক্রমাগত সুযোগ খুঁজছিল গ্রামের নির্জন পথ প্রান্তরের অভ্যস্ততা ছেড়ে শহরের বর্ণিল আকাশে ডানা ঝাপটে উড়ে যাবার। হাসপাতাল থেকে রিকশায় করে বাস স্টেশনে আসবার পথে রিকশাটা খারাপ হয়ে গেল। কিঞ্চিত হতাশ হয়ে আমরা পথে নামলাম। মূল সড়কে উঠবার আগ পর্যন্ত এই অলিগলির পথটুকুই হেঁটে যেতে হবে। এই সমস্ত পথ সবই আমার চেনা। কতবার হেঁটে কিংবা রিকশায় গেছি এই পথ ধরে। হতাশার পাশাপাশি আমার মনের কোণায় এক ঝাপসা আশার বাতিও জ্বলে জ্বলে আবার নিভে যেতে লাগলো। আর একটু পথ, তারপরে ওই ঘিয়ে রঙের তিনতলা। একসময় সেখানে বাস ছিল আমার। যত সামনে যাচ্ছিলাম আমার অস্থিরতা বাড়ছিল। কি দেখব এ বাড়ির সামনে যে? বারান্দায় গিয়ে আমার ওই লতানো ফুল গাছটা এখনো আছে। ওদিকে এখনো ফুল ধরে নিয়মিত। এই সমস্ত বিচ্ছিন্ন ভাবনায় মশগুল থেকে থেকে শেষ পর্যন্ত বাড়িটা ছাড়িয়ে সামনে চলে যাচ্ছিলাম। খেয়াল হতেই পিছন ফিরে ওপরে চাইলাম, তিনতলার ওই চিলেকোঠার ফ্ল্যাটটা। কিন্তু কি দেখছি, বারান্দার তারে বাচ্চাদের ছোট ছোট অনেকগুলি কাপড় ওদের শুকাতে দেওয়া। একপাশে ফুলের নকশাল নীল একটা শাড়িও। বোঝা যাচ্ছে বাচ্চাটির তরুণীমা সকালে সব ধুয়ে শুকাতে দিয়েছেন। বাহার এগোচ্ছিল, হঠাৎ আমার পানে তাকিয়ে দ্রুত পিছিয়ে এলো। এই ইরিয়াপা, কি হয়েছে তোমার? হঠাৎ রাস্তায় বসে পড়লে যে? শরীর খারাপ লাগছে? বাহারের চোখে আতঙ্ক দেখে আমি তাড়াতাড়ি দুপাশে মাথা নাড়লাম। অস্ফুটে বললাম, কিচ্ছু হয়নি। তাহলে চলো। এসব পথঘাট কিছুই চিনি না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার ভয় লাগছে। দাঁড়া, যাব। তার আগে একটু বসি। তোমার চোখ লাল কেন? চোখে কিছু পড়েছে? হ্যাঁ, পড়েছে বোধহয়। জ্বালা করছে। দাঁড়া, আমি একটু পানি ছিটিয়ে নিই। বাহার দাঁড়িয়ে রইল। আমিও মন শক্ত করে উঠে দাঁড়ালাম। যা অতীত হয়ে গেছে তার জন্য দুঃখ পেয়ে কী লাভ? তারপর তারপর আরও অনেক দিন পেরিয়ে গেছে। প্রায় ৬-৭ বছর। চট্টগ্রাম শহরে আর একটি প্রান্তে একখানি সাদা রঙের একতলা বাড়িতে আমরা এখন ভাড়া থাকি। বাড়ির সামনে মস্ত উঠোন, একপাশে টিনের চালা দেওয়া একটা ছাউনি। সেখানে রোজ বিকেলে পাড়ার ছেলেমেয়েরা মাথায় টুপি হিজাব পরে বুকে কোরান আর রেহাল জড়িয়ে ধরে দল বেঁধে পড়তে আসে।
আমাকে ওরা ডাকে ইরিস্তাজা। আমার নাম ইরিন, আর সম্বোধন উস্তাজা মিলে একসাথে ডাকতে ডাকতে বাচ্চাদের মুখে নামটা হঠাৎ ইরিস্তাজা হয়ে গেছে। বিকেলে আমি যখন ছাউনিতে ছেলেমেয়েদের পড়াই, আমার মেয়েটা উঠোনে ছুটে বেড়ায়। লাল রঙের কুচি দেওয়া ফ্রক দুহাতে খামচে ধরে সমানে ঘুরতে ঘুরতে চিৎকার করে বলে, আম্মি দেখো দেখো, আমি ফ্যান হয়েছি। ফ্যানের মতো বনবন ঘুরছি। সময় থেমে থাকে না। জীবনের এক একটি বাক্যে বাহারি সব ছায়া ছন্দে আর অভিজ্ঞতায় আমি আরও পরিণত হয়ে উঠছি। স্বামী কন্যা নিয়ে এখন আমার ভরভরন্ত সংসার। অতীত ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলার ফুরসত কই। আমার ছোট্ট পরী চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। সম্প্রতি আমরা ওর একটি সঙ্গে আসবার সুসংবাদ পেয়েছি। আজকাল আমার শরীর খুব খারাপ থাকে, সেই প্রথম অবস্থার মতন। আমার প্রথম মেয়ে, যে আমার একাকিত্বের সময়টাকে আমাকে আরো প্রগাঢ় একাকিত্বে ভরিয়ে ডুবিয়ে চলে গিয়েছিল। ডাক্তার আভাসে বলেছেন, এভাবে চললে হয়তো শীঘ্রই হসপিটালাইজড হতে হবে। শেষ পর্যন্ত হলেও তাই। না খেয়ে না খেয়ে রাত দিন বমি করতে করতে শেষে হাসপাতালে ভর্তি হতে হলো আমাকে। আমার ছোট্ট পরীর জন্য সময়টা কঠিন হয়ে উঠল। ওর বাবা বাইরে 10 দিকে ছুটে বেড়ান, আমি শয্যাশায়ী হয়ে পড়ে থাকি। সব মিলিয়ে দারুণ অযত্ন হচ্ছে মেয়েটার। তারপর একদিন বিকেলে ওর বাবা তখনও আসেনি। বাইরে অঝোর বৃষ্টি ঝরছে। বৃষ্টির রেশে রামে আমার ছোট্ট পরী হাসপাতালের বেডে গা ঘেঁষে শুয়ে অঘরে ঘুমাচ্ছে। তার পাশে বসে আমি ক্লান্ত নিঃশ্বাস ফেলছি। আমার হাতে লাগালো স্যালাইনের নল। নার্স আমাকে তুলে বসিয়ে দিয়ে গেছে। অবস্থা এমন যে নিজের চেষ্টায় উঠে বসতেও আজকাল বেগ পেতে হয়। এটা একটা সরকারি হাসপাতালের মহিলা ওয়ার্ড। কোনো এক অদ্ভুত কারণে ওয়ার্ডের বেশিরভাগ সিট ফাঁকা। সম্ভবত ঈদের পরদিন বলে। বিশাল ওয়ার্ডের নিরিবিলি শান্ত আবহে বসে থাকতে খারাপ লাগছিল না। অবশ্য এর চেয়ে ভালো জায়গায় আমাকে নিয়ে রাখার সামর্থ্য আমার স্বামীর হয়তো থাকত। কিন্তু প্রতি মাসে তার আয়ের একটি অংশ তিনি কিছু দুস্থ পরিবারের সাহায্যার্থে সাদেকা করেন। তা না করলে ওই বাড়তি টাকার অংশ দিয়ে হয়তো আমরা আমাদের ঘরকে আরো সুন্দর করে সাজাতে পারতাম। মন যা চায় তাই যখন ইচ্ছে কিনতে পারতাম। কিন্তু এমনই রুহানি প্রশান্তিতে আমাদের অন্তরগুলো কি তখনও ভরে উঠত? প্রতি মাসের শুরুতে হাতে টাকা পেয়ে স্বামীহীনা ওই বৃদ্ধ মায়ের মুখে যে হাসিটা আমরা দেখি, আমাদের ঘরের জন্যে নতুন আরেকটি আসবাব কেনার সুখ কি তার পরিপূরক হতো কখনো? না, কখনোই না। নার্স এসে মৃদুর গলায় কিছু বলল আমাকে। খেয়াল করিনি। ক্ষণকাল পর দেখলাম ওয়ার্ডের দরজায় কার যেন ছায়া পড়েছে। মহিলা ওয়ার্ড হলেও প্রায় প্রতিটি রোগিণীর পাশে একজন করে পুরুষ সদস্য আছেন। সারাক্ষণ তারা আসছেন যাচ্ছেন, গল্পগুজব করছেন। কাজে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি পরিপূর্ণ আবৃত হয়েছিলাম। দরজায় কে এসে দাঁড়িয়েছে তা নিয়ে বিশেষ ব্যস্ত হলাম না। কিন্তু পরিস্থিতি বদলালো দ্রুত। অকস্মাৎ সম্বিত ফিরল আমার। অদূরে দাঁড়ানো আবছায় একটি কায়াকে দেখে। ইরিন, কেমন আছো? বিস্ময়ের প্রথম ধাক্কা সামলাতে গিয়ে আমি চমকে উঠলাম। সেই গলার স্বর, সে দৌড়নিবার ছেলেমানুষি ভরা চেহারা। তবে চেহারাটা যেন ভেঙে চুরে অনেক বদলে গেছে। একসময়কার ঘন মাথার চুল হয়েছে ফিনফিনে, উজ্জ্বল আলোময় চোখ অনেক ম্লান, আর গায়ে বোধহয় জমা হয়েছে কিছু বয়সজনিত মেদ। আমার দুর্দান্ত চমকটা ভাঙ্গার আগেই টের পেলাম। একসময় আমার ইহকালীন আর পরকালীন সমস্ত কল্যাণের স্বপ্ন ছিল যাকে নিয়ে, সেই ইয়াসিফ আর যুবক নেই। বয়সের স্বাভাবিক পরিত্যকে ছাপিয়ে আরও যেন বুড়ো হয়ে গেছে। ওই এক ঝলক। তারপর আমি দ্রুত চোখ সরিয়ে নিয়েছিলাম। আমার খারাপ থাকা শরীর আরও বেশি খারাপ লাগতে শুরু করেছিল। ইয়াসিফ তখনও তেমনই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে বোধহয় আমার মেয়েকে দেখছে। ধারণা সত্য প্রমাণিত করে একসময় বলল, খুব সুন্দর, বড় সুন্দর মেয়ে হয়েছে তোমার। স্বপ্নে এরকম একটি মেয়েকে আমি প্রায় দেখি। একবার মাত্র বাবা ডেকে আমার দিকে অভিমান করে তাকিয়ে থাকে, কখনো কাছে আসে না। ঘুম ভাঙলে কি যে খারাপ লাগে তখন। আজও কি সহসা তোর স্বর, যেন একদিন আগে শেষ কথা হয়েছে। বছর 7 ইতিহাস শুধুই কল্পনা। তবে ততদিনে আমার মন থেকেও বোধহয় মুছে গিয়েছিল অনেক কিছু। জবানকে আমি কড়া পাহারায় রেখেছিলাম। ও এখন পরপুরুষ। কোনো বাড়তি কথা ওর সাথে বলার প্রশ্নই ওঠে না। সে অতীত ভুলে সংসার পেতেছে। আজ আবার কিসের জন্য এখানে এসেছে? জবান থেকে কখন পাহারা সরে গিয়েছিল জানি না। বছর বছর ধরে জমানো ক্ষোভ ওর এক কথায় তা থেকে যেন লাভার উদ্গার হলো। আমি পাথরে গলায় বললাম,
স্বপ্নের মেয়েটা বাবা ডেকে কাছে আসলো না দেখে খারাপ লাগে? ৮ বছর আগে নিজের মেয়ে মারা যাবার খবরে সেই জন্য কি চোখে দেখা দেখতেও আসেননি? ইয়াসিফ বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল, কার মারা যাবার খবরে? তারপর আর কিছুই না জিজ্ঞেস করে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। সে যে সেই সময় আমার অন্তঃসত্ত্বা হবার খবর জানিনি, জানিনি গর্ভে সেই সন্তানের মারা যাবার খবর। তা জেনে আমিও যেন বিস্মিত হলাম। এমন হয় এত বছর ওর বোনেরা কেউ কি কিছু জানায়নি? আর সেও কি তাহলে আমার রেখে যাওয়া সেদিনের সে চিরকুটটা খুলে দেখেনি? ইয়াসিফ কিছু বলছে, আমি কান খাড়া করলাম। আমার যে একটি মেয়ে হয়েছিল আজই জানতে পারলাম। তুমি হয়তো আগে জানাতে চেয়েছিলে। বোধহয় আমি নিজেই অনেক দূরে সরে গিয়েছিলাম। একটি মেয়ে গেছে, কিন্তু আর ছেলে মেয়ে? ওরা তো আছেই। ইঙ্গিতপূর্ণ রুক্ষ কথার উত্তরে ইয়াসিফ সামান্য হাসল। না, আর ছেলে মেয়ে কোথা থেকেই বা আসবে? কেউ নেই, একাই আছি। একা? ঠিক বুঝলাম না আমি। শোরগোলে ভরা হাসপাতালের প্রান্তটিকে হঠাৎ বিরান ভূমি মনে হলো। ইয়াসিফ তখনও বলে চলেছে, সেদিনের পর আমি আর ওই বাসায় ফিরিনি। ঢাকায় চলে গিয়েছিলাম। বাসার সমস্ত জিনিসের ভার ছেড়ে এসেছিলাম ইফতি আপার হাতে। আফা কিছু বলেনি। তোমার কথা মাঝে মধ্যে জিজ্ঞেস করলে বলতো, উত্তরবঙ্গের কোনো এক শহরে গিয়ে নাকি নতুন সংসার পেতেছ। তারপর এত বছর খুঁজতে খুঁজতে আজ তোমার সত্যিকার সন্ধান পেলাম। জানলাম এতকাল ছিলে এই শহরেই। আমার মনে পড়ল, আমাদের বিয়ের মাত্র ১.৫ মাসের মাথায় মারা গিয়েছিলেন ইয়াসিফের মা। তারপর থেকে আমারও বিচ্ছেদের প্রহর গোনা শুরু হয়েছিল। বছর ঘোরবার আগেই সে বিচ্ছেদ কার্যকর হল। একা আগামীর চিন্তায় বিদগ্ধ হতে হতে গর্ভের সন্তানটিকে হারিয়ে সে সময় আবারও আমি নিঃস্ব হলাম। তারপর অনেকগুলি বছর পেরোনোর পরে আমার দুঃখগুলো অনেকটা জুড়িয়ে এসেছিল যখন বাহার ও মিলিয়াপার প্রচেষ্টায়, তখন আবারও কারো ভাগ্যের সাথে আমার ভাগ্য জড়ল। আমার মেয়ে পাড়িজা দিল। কয়েকদিন পরে হয়তো ছেলেটিও চলে আসবে। আর এইসব কিছুর মধ্যে জীবনের সমস্ত সুখ, অসুখ, ভালো থাকা না থাকার এত চড়াই উতরাইয়ের মধ্যে সেই শুরু থেকে আজ পর্যন্ত ওই মানুষটা নাকি একাই আছে। শুনে কি খারাপ লাগা উচিত? আমি বুঝলাম না। অতীত নিয়ে আমি একেবারেই ভাবি না আজকাল। যে যেখানে থাক, যেমন করে থাক, ভালো থাক। সামনে মানুষটা তখনই দাঁড়িয়ে আছে। বাইরে বৃষ্টির দৌড় বাড়ছে। বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে থেকে থেকে। সে বোধ হয় আরও কিছু বলতে এসেছিল। কি হবে জেনে? একদিন স্বেচ্ছায়, প্রায় অকারণে সে আমায় ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। আজ শুনছি তারপর আর তার সংসার নাকি আর কখনো ভরে ওঠেনি। সবসময় সে একাই আছে। আমার মনের গভীরে আমি কখনোই কিছু পুষে রাখিনি। তবে সময় সময় বোধ হয় পারে অনেক ছবি বদলে দিতে। একসময় যে কোনো মূল্যে যাকে ধরে রাখতে চেয়েছিলাম, সে আজ সব হারিয়ে পুরনো আমাকেই খুঁজে চলেছে। ইফতি আপা স্কটল্যান্ডে থাকেন। এদেশে আর কেউ নেই। অনেক দিন থেকে আমাকে বলছিল তার কাছে চলে যাওয়ার জন্য। আজ চলে যাচ্ছি। ভালো থেকো, আর সম্ভব হলে ক্ষমা করো। বাতাসে ভেসে কথাগুলো আমার কানে এসে পৌঁছালো। সম্বিত ফিরে পেয়ে সামনে চাইলাম। ইয়াসিফ নেই। কখন দরজার বাইরে অদৃশ্য হয়ে গেছে। তবে উচ্চারিত এই শব্দগুলোর মধ্যে না বলা কিছু কথাও যেন আমি শুনলাম। আমার কি খারাপ লাগা উচিত? জানি না। সমাপ্ত।